দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরুদ্দৌলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন জনাব আনিস আলমগীর, সাংবাদিক এবং কলামিস্ট, আছেন জনাব ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমাদের সহকর্মী এভারকেয়ার হাসপাতালে আছেন আহমেদ সোহাগ। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা। আহমেদ সোহাগ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি জানেন যে আজকে সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজম খান তার একটি বক্তব্যের পরে এক ধরনের একটি খবর ছড়িয়ে পড়ে যে বেগম খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন কি নেই সেটি নিয়ে, এবং তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটিতে উনি বলেছেন যে বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। ডিপ কন্ডিশনের ব্যাখ্যা দিতে চাই না, এটুকু বলতে চাই ডিপ কন্ডিশনে আছেন, এটাকে ভেন্টিলেশন বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এরপরই আসলে এই খবর ছড়িয়ে পড়ে যে বেগম খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন। তিনি ভেন্টিলেশনে আছেন কিনা সেটি নিয়ে সারাদিন ধরেই এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, কিন্তু বিকেল থেকে যেটি আমরা জানতে পেরেছি এবং সন্ধ্যা 7টার খবরে আমি নিজেও ছিলাম যে ডায়ালাইসিস করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে এবং তার অবস্থার অবনতি হয়েছে। যেটি গতকাল শোনা গিয়েছিল যে কিছুটা উন্নতি হয়েছে, আজ শোনা গেল যে অবস্থা আসলে কিছুটা অবনতি হয়েছে। আপনি সেখানে গিয়েছেন ঠিক কটায়? তারপরে আসলে কি খবর জানতে পেরেছেন এবং কারা দেখা করতে পারছেন, কোন সোর্সের থেকে আপনারা খবর পাচ্ছেন, সেটিও যদি একটু জানান আমাদেরকে। জি দোলা, আমরা আসলে এখানে সারা দিন ধরেই, যতদিন পর্যন্ত খালেদা জিয়া অসুস্থ আছেন এবং এবারকেয়ারে প্রায় 7 দিন ধরে, 1 সপ্তাহ হতে চললো এখানে তিনি আছেন, এর মধ্যে দেখা যাচ্ছে সে ক্রমাগত গতকাল বাদে এর মধ্যে প্রতিদিনই আমরা দেখেছি সে আসলে তার অবস্থার অবনতি হচ্ছে, এরকমটি আমরা জানছি, এবং অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যেটাকে আমরা পজিটিভ অবস্থান বলতে পারি এরকমটা হচ্ছে না। কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছিলাম যে তার চিকিৎসকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছিল যে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আজকে আমরা সারাদিন ধরেই আমাদের বিভিন্ন সহকর্মীরা এখানে ছিলেন, আমিও সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি। তাতে আপনি যেটা বলেছিলেন যে সকাল থেকে যেই সংবাদটি তার ভেন্টিলেশনে থাকার তথ্যটি ছড়িয়ে পড়েছিল বিএনপির একজন সিনিয়র রাজনীতি বা প্রতিনিধিদের কথার মাধ্যমে, সেই অবস্থাটা কিন্তু এখনও ওই রকমই আছে, এবং এই কথার প্রেক্ষিতে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তাদেরকে বারবার দলের পক্ষ থেকে আসলে এই এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি এখন চিকিৎসাধীন আছেন, তা এখানে না আসার জন্য বলা হলেও আমরা দেখতে পাচ্ছি আসলে যেহেতু খালেদা জিয়ার অবস্থা বলা যায় যে সংকটাপন্নই, এবং এটাই দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনি জানতে চেয়েছিলেন আসলে তথ্যগুলো আমরা কিভাবে পাচ্ছি। এখানে আসলে বিএনপির দলের পক্ষ থেকে খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ যে আছেন তিনি আমাদেরকে তথ্যগুলো দিচ্ছেন, পাশাপাশি দলের পক্ষ থেকেও তারা কিন্তু বিভিন্ন সময় ব্রিফ করছেন। এর মাধ্যমে কিন্তু আমরা সঠিক তথ্যটা এবং যেটাকে আমরা গ্রহণযোগ্য তথ্য বলতে পারি, এই তথ্যটা আসলে আমরা এভাবেই জেনে থাকি। এর পাশাপাশি আপনাদেরকে একটু বিষয় জানাই, যেহেতু খালেদা জিয়া একজন বয়োবৃদ্ধ মানুষ এবং তার বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এবং গত 17 বছরে তিনি একটি মারাত্মক নির্যাতনের মুখ দিয়ে বা নির্যাতনের মুখী অবস্থার মধ্যে দিয়ে তিনি অতিক্রান্ত করেছেন একটি সময়, এবং এই সময়টার মধ্যে তিনি তার আপন ছেলেকে হারিয়েছেন, পাশাপাশি তার ভাইকে হারিয়েছেন, এবং অনেক তার পথিতযশা তার সহকর্মী রাজনৈতিক কর্মী যারা ছিলেন তাদেরকে হারিয়েছেন। মূলত এই সময়টায় তার যে এই যে যাত্রা, এই যাত্রার মধ্যে তার যে শারীরিক যে নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে, গত 2018 সাল থেকে তিনি যেভাবে ক্রমাগত অসুস্থ হচ্ছেন, সেটার কিন্তু প্রেক্ষিতে আমরা দেখেছি তিনি কিন্তু চাইলেও তখন রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বা রাজনৈতিক অবস্থার নাজুকতার কারণে তিনি কিন্তু চাইলেও বিদেশে চিকিৎসা নিতে পারেননি, কিন্তু এই 5ই আগস্টের পরে তিনি প্রথমবারের মতো একবার গিয়ে লন্ডনে চিকিৎসা নিয়ে এসেছেন, উন্নত চিকিৎসার পরে। এরপরে আমরা দেখেছি যখন লন্ডন থেকে তিনি এখানে আসলেন, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে সে বেশ কয়েকবারই আমরা দেখেছি তার যে চিকিৎসার যে শারীরিক অবস্থা, এই অবস্থার অবনতি হলেই তাকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সময় তথ্যগুলো। গত জি সোহাগ,
আমার মনে হয় আমাদের যে প্রশ্ন ছিল আসলে বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থায়, শারীরিক অবস্থায় আমরা জানতে চাচ্ছিলাম, এবং সন্ধ্যা 7টার সময় সূচনার সঙ্গে আমাদের কথা হয়েছিল আমাদের সহকর্মী, এবং তিনি জানিয়েছিলেন যে তখন ডায়ালাসিস চলছিল, অবস্থা কিছুটা অবনতির দিকে, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যে অবস্থা অপরিবর্তিতই আছে ওনার। ওনার জন্য আমাদের প্রার্থনা রইল, এবং আমার মনে হয় এটি এখন দর্শকদেরকে আসলে আমরা জানাতে চাচ্ছিলাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই খবর জানানোর জন্য। জি, জনাব ফয়েজ আহমেদ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা শুনছিলাম এবং দর্শকদেরকে জানাচ্ছিলাম আমরা মূলত। তারেক রহমানের দেশে ফেরার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে বেগম খালেদা জিয়া শুক্রবারে যখন তিনি সিসিউতে গেলেন এবং তারপরে তারেক রহমানের স্টেটাসের পর থেকে এই বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এ পর্যন্ত আমার জানা মতে 3জন উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই, আর যদি কোনো বাধা থেকেও থাকে সেটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সরকারের দিক থেকে কোনো বাধা দেখছেন না তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন। প্রেস সচিবও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ফেসবুকে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই তাকে ট্রাভেল পাস দেয়া সম্ভব হবে। সরকারের দিক থেকে কি আসলে কোনো আইনগত বাধা বা ট্রাভেল পাসের ব্যাপারটি কেন আসলো সেটি যদি একটু স্পষ্ট করেন। তার মানে কি তারেক রহমানের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এই আপনি যে উপদেষ্টাদের কথা বললেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে যে জিনিসটা পরিষ্কার, এবং সেটা খুবই খুবই মানে অফিসিয়াল স্টেটমেন্ট, যে জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের এন্ডে বা বাংলাদেশ রাষ্ট্রের কোনো আইনি কোনো জটিলতা নেই। উনি যে কোনো সময় ফিরতে পারেন। ওনার পাসপোর্ট আছে কি নেই এটা আমার জানা নেই। ওনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে ট্রাভেল পাসের ইস্যু আসবে। সেটা যদি প্রয়োজন হয়, সরকার তো বলেছেই যে একদিন ট্রাভেল পাসের বিষয়টি কেন আসলো তাহলে? পররাষ্ট্র উপদেষ্টা ট্রাভেল পাসের বিষয়টি কেন? সেটাই তো আমি বললাম যে ওনার পাসপোর্ট আছে কি নেই এটা আমার জানা নেই। ওনার ট্রাভেল পাসের যদি প্রয়োজন হয়, এখানে প্রয়োজনের ব্যাপার আছে। ওনার যদি উনি তো সেখানে দীর্ঘদিন ধরে আছেন, উনি সেখানে তো এক ধরনের রাজনৈতিক আশ্রয়ের মধ্যেই ছিলেন। সেখানে বাংলাদেশ থেকে উনি নির্যাতনের মুখে সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং গত 17 বছরে উনি দেশে ফিরতে পারেননি। সেই বাস্তবতায় ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী যদি প্রয়োজন মনে করেন যে উনি দেশে ফিরতে ওনার লিগ্যাল ডকুমেন্টসের কোনো ঘাটতি আছে, সেক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে উনি যদি তাৎক্ষণিকভাবে ফিরতে চান, উনি যে দেশে ফিরতে চান সেই দেশ যদি ওনার বিষয়ে আপত্তি না থাকে, সেটা ব্যাপার, তো সেটা হচ্ছে ট্রাভেল পাস। উনি এনি টাইম উনি যদি ফিরতে চান, সরকারের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য সরকার প্রস্তুত। আরেকটা বিষয় হচ্ছে ওনার যে স্ট্যাটাস উনি ফেসবুকে দিয়েছেন ওনার অবস্থান পরিষ্কার করার জন্য, সেটা নিয়ে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে আমরা দেখছি। আসলে বাস্তবতা হচ্ছে এখানে জনাব তারেক রহমান যেমন বেগম জিয়ার সন্তান, এর বাহিরেও ওনার একটা শক্তিশালী রাজনৈতিক পরিচয় রয়েছে, রাজনৈতিক অবস্থান রয়েছে, ওনার দলের সিদ্ধান্তের বিষয় রয়েছে। আর আপনি যদি ম্যাডামের আপনার ট্রিটমেন্টের হিস্ট্রিও যদি বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন যে এর আগে তো উনি চিকিৎসা নিয়েছেন লন্ডনে, তাই না? সুতরাং ইমোশনালি বা নানান বিবেচনা করে নানানজন নানান কিছু বলতেই পারে, কিন্তু তারেক রহমান একই সঙ্গে তো বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা পালন করছেন এই জায়গায়। ওনার মা চিকিৎসা কি হবে না হবে, কিভাবে হবে না হবে, সেটা নিয়ে ওনার চেয়ে উদ্বেগ আসলে আমাদের কারোরই বেশি নেই। সেক্ষেত্রে যদি এরকম প্রয়োজন হয়, যেটা আমরা গতকালও আপডেট পাচ্ছিলাম, চিকিৎসার আপডেট, আপনার রিপোর্টারের সঙ্গে কথা বলার সময় আপনিও বলছিলেন যে ওনার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি লক্ষ্য করেছেন চিকিৎসকরা। তো এটা তো প্রস্তুতি সম্পন্নই যে যদি ওনার শারীরিক অবস্থা উন্নতি হয়ে এই পর্যায়ে পৌঁছায় যে উনি ট্রাভেল করতে পারেন, তাহলে চিকিৎসার জন্য যদি ওনাকে বিদেশ নিতে হয়, তাহলে সবার আগে অগ্রাধিকার পাবে লন্ডন। সেক্ষেত্রে তারেক রহমান ধরুন দেশে ফিরছেন, আবার ওনার মাকে নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হচ্ছে, এটা একটা মানে অবৈজ্ঞানিক হয়ে গেল না? বা মানে ঠিক কতটা বিবেচনাপ্রসূত? সেটি তিনি পরিষ্কার করে বলতেই পারতেন, কিন্তু তিনি বলেছেন যে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। এটাকে আমি মনে করি একদমই পলিটিক্যাল পজিশন ওনার, বিকজ উনি তো শুধুমাত্র ম্যাডাম খালেদা জিয়ার সন্তানই নন, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। সো ওনার পার্টির স্ট্যান্ডিং কমিটি রয়েছে, পার্টির সিদ্ধান্তের বিষয় রয়েছে, এই বিষয়গুলি ইঙ্গিত করতে পারেন। এটা আমার মানে এই ব্যাখ্যাটা তো সবচেয়ে ভালো উনিই দিতে পারবেন। আপনি বলেছেন যে দেশে আছে সেই দেশের যদি কোনো না থাকে, সেই দেশের কি ধরনের, যে দেশে আসবেন, আচ্ছা যে দেশে আসবেন, অর্থাৎ কি হয় যে আমার মানে খুব সিম্পলি আমরা যদি সিস্টেমটাকে বোঝার চেষ্টা করি, তাহলে একজন কখন এক জায়গায় অ্যাসাইলাম সিক করে বা রাজনৈতিক আশ্রয় নিতে হয়,
যখন তার দেশে সে নিরাপদ বোধ করেন না, তার দেশ থেকে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চলে যেতে হয়, সে জায়গায় তো সেখানে যদি উনি ফিরতে চান, তার মানে এখানে আসতে যদি তখন ওনার কোনো বাধা নেই, ট্রাভেল পাস তো তখনই দিবে একটা দেশ যখন তার দেশে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সুতরাং এই ট্রাভেল পাসের ইস্যু পর্যন্ত আসা মানে হচ্ছে যে সরকারের দিক থেকে কোনো ধরনের অসহযোগিতার কোনো প্রশ্নই আসে না। সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। উনি যদি সিদ্ধান্ত নেন দেশে ফিরবেন, তাৎক্ষণিকভাবে সরকারের যা যা করণীয় দরকার সবকিছুর প্রস্তুতি আছে। জি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে জনাব তারেক রহমানের পাসপোর্টের বিষয়ে কোনো তথ্য আসলে সরকারের কাছে নেই? সরকারের কাছে নেই আমি বলবো না, আমার কাছে নেই। আমার কাছে আচ্ছা আচ্ছা, নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে যেতে চাই। আওয়ামী সরকারের পতনের 15 মাস পার হয়ে গেছে, 15 মাস পরে এসে ট্রাভেল পাস নেয়ার কথা উঠেছে। স্বভাবতই এটি নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে যে ট্রাভেল পাসের কথা কেন বলা হলো, কারণ ট্রাভেল পাস সাধারণত তখন বলা হয় যখন এক বৈধ পাসপোর্ট, অর্থাৎ যেটা আমরা ট্রাভেল ডকুমেন্ট যেটা, সেটা যদি না থাকে তাহলে ট্রাভেল পাস দেওয়া হয়, যেটি আসলে দিয়ে তিনি একবারে দেশে আসতে পারবেন এবং আসার পরে সেই ডকুমেন্ট আর কার্যকরও থাকবে না। তো সেটি নিয়ে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে এবং জনাব সালাউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছে যে এই ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তারেক রহমানের বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কিনা বা চেয়েছেন কিনা, এবং এটার উত্তরে তিনি বলেছেন যে তিনি আসলে জানেন না, ওনার জানা নেই যে তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কিনা বা চেয়েছেন কিনা। জনাব সালাউদ্দিন আহমেদেরই যদি না জানা থাকে, বিএনপির কারোকে আসলে জানা আছে জনাব নীলোফার চৌধুরী? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, এটা জানা আছে বা নাই এটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। কারোর সাথে যদি ব্যক্তিগত স্পেশাল কোনো সম্পর্ক থাকে পারিবারিক, তাহলে হয়তো জানতে পারে যদি নিজে থেকে বলেন। কিন্তু আমি সরকারের নির্লিপ্ততা এখানে বলবো, অবহেলা, এটা কিন্তু এটা কাম্য না। সেটি কিভাবে? এটা এই জন্যই বলছি যে একজন উপদেষ্টা এই কথা বললো যে ট্রাভেল পাস সে দিতে পারে, চাইলে একদিনে দিতে পারে। আমরা কিন্তু 24 ঘন্টায় পাসপোর্ট বানাতেও দেখি, এই অপশনও কিন্তু আছে। তো কেন উনি এটা বললেন না যে আমরা, এবং বিদেশে পাসপোর্ট হয়, যতগুলো দেশে এম্বাসি আছে ততগুলো দেশেই যাদের আমাদের যারা ওইখানে শ্রম দিতে যায় তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হলেও তাদের মাধ্যমে কিন্তু এটা রিনো করে। বা কিন্তু আমি পাসপোর্ট চাইলে আমার পাসপোর্টের আবেদন করতে হবে, সরকার স্বপ্রণোদিত হয়ে। আমি ওটা বলছি না, উনি এটা বলতে পারতেন, এই লাইনটা বলতে পারতেন যে চাইলে আমি 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট করে দিতে পারি, নট অনলি ট্রাভেল পাস। আমি এটুকু জানি যে তার তো ভোটার হয় নাই, আসতে পারেন নাই, যখন থেকে আপনার মেশিন রিডারেবল ভোটার হয়েছে তখন থেকে তো উনি এই দেশে না, উনি 17 বছর 18 বছর এই দেশের বাইরে। সেটাও তো ওই একটা রাষ্ট্রের ওই জায়গাটায়, এই যে যেমন আজকে এত দিন পরে, এত কাল পরে ভিভিআইপি মর্যাদা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া হলো, আপনাদের এখানে আস্তে আস্তে আমি দেখছিলাম। তো সেটা ওই যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, তো তখন তার কোনো লাভ নেই, আপনি আমাকে মরণোত্তর আমাকে যত বড় সম্বর্ধনায় দেন আমি তো আর দেখলাম না। তো সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যে আপনার ভোটার আইডি কার্ড, এই জিনিসগুলো স্পেশাল কোনো মানুষের জন্য যারা সাফার করেছে, এখানে আমরা যারা আছি তারা কিন্তু প্রত্যেকেই রেভলিউশনের পক্ষের লোক। রেভলিউশনের পক্ষের লোকদের রেভলিউশন আগে পূর্ব রেভলিউশনে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তো আমাদের যদি এই অত্যাচার সহ্য করতে হয়, তারেক রহমান কিংবা তার মা কিংবা তার দল কি পরিমাণ কষ্ট সহ্য করেছে এটা কিন্তু বাংলাদেশের সচেতন মহল ওয়াকিবহাল। তো সেইখানে তার জন্য স্পেশাল কিছু থাকতেই পারে। এতদিনে এই প্রশ্নটা আসাটাও কিন্তু রাষ্ট্রের একটা গাফিলতির কারণ আমি মনে করি। আমি এটা বলবো না যে সে চাইছে বা চায় না, চাইলেও হয়তো সে বলবে না। যেমন এতদিন উনি বলে নাই যে অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তো এই কথাটা তো নিশ্চয়ই কিছু না হলে, যে মানুষটা 24 ঘন্টার 18টা ঘন্টা একটা চেয়ারে বসে থেকে বাংলাদেশ নিয়েই কাজ করে, সেই মানুষটা নিজেও তো বোঝে। ওই লন্ডনে কি দুইটা কেনাকাটা করা ছাড়া বা ওই ভালো একটু খাওয়া ছাড়া যে মানুষটা লন্ডনে ভালো খাইতে পারে সে কিন্তু বাংলাদেশেও খাইতে পারে। তার ওইখানে থেকে তো করতে হয় না, তার তো বাংলাদেশে আসাটাই তার জন্য জরুরি। এবং সে বাংলাদেশে থাকলে দূরে থেকে একটা কাজ যতটা দেরি হয় বা গড়িমসি হয়, কাছে থাকলে কিন্তু ওটা অতটা গড়িমসি হয় না। একটা দল চালাতে গেলে কিন্তু তাহলে কাছে আসছেন না কেন সেটা কিন্তু ওই লাইনটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এতদিন উনি বলেন না, আমরাও বলতে পারি যে এটি তাদের একক নিয়ন্ত্রণাধীন, এটি তার একক নিয়ন্ত্রণাধীন কোনো সিদ্ধান্ত নয়, এটি কি বিএনপি জানতো?
বিএনপি আপনারা জানতেন? জানতো এটা আমি বলবো না, বিএনপি জানতো এটা বলবো না, তবে অনুমেয় ছিল। অনুমেয় যেহেতু- থাকলে আপনারা আমাদেরকে কেন বললেন যে উনি নভেম্বরে আসবেন? না, আমরা তো উনি যেটা তফসিল একটা ঘোষণার জিনিস আগে শোনেন, আসবেন, যদি আপনারা আপনার যদি একটা জিনিস পেন্ডিং থাকে, যে কোনো সময় পেন্ডিংটা সলভ হতে পারে। সলভ হওয়ার জন্য তো সব সলভ তো একটা রাস্তা রিক্সাওয়ালা যে কথাটা অকপটে বলতে পারে, একটা আনিস আলমগীর ওই কথাটা কিন্তু অকপটে বলতে পারে না। বলতে পারে না কারণ এখানে আনিস আলমগীরের শিক্ষা, কালচার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এগুলো সব কিছু মিলে তাকে বুঝতে হবে। তো তার এনভায়রনমেন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট থিং। একটা সর্বোচ্চ নেতা যদি ওই কথাটা প্রথমেই বলে, তার কর্মীরা কিন্তু আহত হয়, তার কর্মীদের কষ্ট হয়, সেটাও তো আপনাকে আমাকে বিবেচনা করতে হবে। একটা এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনীতি করা যত সহজ, ঠিক ততটাই কঠিন। এই কঠিন রাজনীতির মধ্যে এইখানে রাজনীতি কোনো আপনার নিয়ম মেনে হয় না, নীলুফার কোনো মনি, তাহলে ফর্মুলার মানে- মধ্যে জি, রাজনীতি হয় না। আপনার বক্তব্যের ব্যাখ্যা কি দাঁড়াচ্ছে? আমার জন্য আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে। আপনার বক্তব্যের ব্যাখ্যা কি দাঁড়াচ্ছে? তারেক রহমান জানতেন, কিন্তু তারেক রহমান এটি বলেননি কারণ কর্মীরা আহত না হবেন। না, নো 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 নো, আমি আগে প্রথম আমার লাইনটা ছিল এরকম যে উনি আশাবাদী ছিলেন যে হবে, হচ্ছে, হয়ে যাচ্ছে, সামনে ইলেকশন, এটা যে সমস্যাটুকু যা থাকে আশা নিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে। উনি মনে করেছেন, যখন দেখছেন যে হচ্ছে না, তখন হয়তো বা উনার ওই লাইনটা ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় ছিল আপনি না। সরকারের গাফিলতি দেখছেন। আমি সরকারের গাফিলতি, এখানে সরকারের যদি এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো, তাহলে কিন্তু এটা সরকারকে চাপ প্রয়োগ করে, সরকারের কোনো দল নাই, এটাও সত্যি, তাহলে কিন্তু করা যেত। শুধু সরকারের মধ্যেই এটা সীমাবদ্ধ আমি এটা মনে করি না। আমি মনে করি এটা আরো দূরে, আরো অনেক জায়গায় এটার আপনার শাখা উপশাখা খুঁজে পাওয়া যাবে। এখন কত দূরে এটা আমি আন্দাজে বলতে পারি, যেহেতু আমি ভিকটিম না, আমি ওটা আপনাকে বলতে পারি না। আমি মিডিল ক্লাসের কর্মী, আমি খুব বড় মাপের নেতা না, আবার একদম কর্মীও না। তারেক রহমান যদি দেশে আসতে না পারেন, আপনারা কি ভিকটিম হবেন না সেটার? আমরা তো এখনো ভিকটিম, আমরা তো বলি নাই যে আমরা ভিকটিম না। আমি বলছি আমি ওই জায়গার, আমি তারেক রহমান না, আমি তারেক রহমানের ভিকটিমটা না, বাট আমি তো ভিকটিম। জি, আমি অনেক বছর, বহু বছর বিএনপির অতদিন ভিকটিম, আমিও ততদিন ভিকটিম। জনাব আলী আলমগীর, আপনার কাছে যেতে চাই, এই পুরো বিষয়টা নিয়ে আপনি কি ব্যাখ্যা, আপনার কি মনে হচ্ছে? প্রথমত আমি দেখি যে উনি তো শুধু ওনার মায়ের কাছে আসছেন, এটা একটা সাদামাটা কথা। উনি কিন্তু সাধারণ, আবার এটা যদি আপনি দেখেন, উনি কিন্তু সাধারণ মা না, উনি একটা দলের নেত্রী। উনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা জনপ্রিয় নেত্রী বাংলাদেশের। আমরা যদি স্বীকার করি যে 90-এর গণ অভ্যুত্থানের যে 2 নেত্রী, তার মধ্যে উনি অন্যতম নেত্রী, আপসী নেত্রী হিসাবে ওনার সুনাম এক ডিগ্রি উপরেই ছিল। তো সেই অবস্থায় ওনার এই সংকটাপন্ন অবস্থায় যেমন সারা জাতি উদ্বিগ্ন, তারেক জিয়াকেও উদ্বিগ্ন হচ্ছে না কেন, সেটা এক ধরনের খোঁচা দেওয়া হচ্ছে। কিন্তু তারেক জিয়া যদি আবার এটা চিন্তা করেন যে আমি তো শুধু ওনার মায়ের সন্তান না, একই সঙ্গে আমি ওই দলটার ভারপ্রাপ্ত সভাপতি এবং 18 বছর বা 17 বছর আমি দেশের বাইরে, তো আমার আশাটাও তো একটা বড় বিষয়। এই বিষয়টা কি শুধু আমি পাসপোর্ট অমুক তমুক না, উনি আসলেও দেশের কি অবস্থা হবে সেটাও চিন্তা করার বিষয়। উনি যে এমনি এক কাপড়ে আমি চলে আসলাম শুনলাম তা তো না, ওনারও প্রস্তুতির একটা ব্যাপার আছে। এখন যেটা নিয়ে আলাপ বেশি হচ্ছে সেটা হচ্ছে যে উনি আসছেন না কেন, মাঠ থেকে মাসির দৌড়াতে বেশি হলে বেটার হয় না। কিন্তু উনি যে এক লাইনের যে বিবৃতি দিয়েছেন, যেটাতে ওনার উপর শুধু নির্ভর করছে না, সেটাতেই রহস্য মানে ঘনীভূত হয়েছে। সেই জায়গায় মানুষ সমালোচনা করার সুযোগ পাচ্ছে। তাহলে বিষয়টা কি আপনার ক্লিয়ার করা উচিত। রাষ্ট্র নেতা হিসাবে আপনি আপনার জনগণ যারা আছে, আপনার মানুষ ধরে নিচ্ছে যে আগামীতে আপনারা নইলে আরেকটা দল ক্ষমতা গ্রহণ করবেন, তো সেই প্রেক্ষিতে তাদেরকে আপনি ধূম্র জালে কেন রাখবেন? আপনাকে তাহলে বাধাটা কোথায়? আপনাকে বাধার ব্যাপারে 2-3টা ঘটনা হতে পারে আমি যেটুকু চিন্তা করি। প্রথমত হচ্ছে উনি রাজনীতি করবেন না, একটা মুসলেকা দিয়ে গিয়েছিলেন, সেটা কিনা যেটা আর্মিরা করেছে। কিন্তু আবার এই ধরনের শোনা গিয়েছিল যে সেটা 3-4 বছরের জন্য। ওইটা বলি তো, সেটা যখন 3-4 বছর না, আপনি এটা চাইলে আপনি কন্টিনিউশন করতে পারবেন, আর না চাইলে 3 দিনেও ফেলে দিতে পারবেন। এগুলো রাজনৈতিক এইসব মুসলেকার কোনো নেই, ভ্যালিডিটি নেই, আবার সময় অনুযায়ী আছে। তো এখন ওইটা কিনা সেটা তাদের ক্লিয়ার করা উচিত। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে আমরা এটাতে নাই, আমরা আমাদের তরফ থেকে আছে। যেমন আপনি বললেন তহিদ সাহেব যেটা বললেন যে একটা ট্রাভেল পাস নিয়ে চলে আসতে পারে, এটা উনি সাধারণভাবে বলেছেন। যদি ওনার কোনো সমস্যা হয় ট্রাভেল পাস নিয়ে আসতে পারেন, ইট ডাজ নট মিন দ্যাট হি ডোন্ট হ্যাভ
পাসপোর্ট, ওনার পাসপোর্ট থাকতেও পারে, পাসপোর্ট তো ওনার আছে, রিনিউ করে নাই হয়তো, এবং রিনিউর করারও যদি প্রশ্ন আসে সেটা তো 24 ঘন্টার ব্যাপার। এটাও আমি কোনো ইস্যু মনে করি না। আমি মনে করি না যে ট্রাভেল পাস সংক্রান্ত কোনো ইস্যু ওনাকে আটকে রেখেছে, এটা একদম ক্লিয়ার আমার কাছে। এখন হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে আর্মি, আরেকটা বিষয়টা হচ্ছে যে আমেরিকার কথাটা দু একটা পত্রিকাতে এসেছেও যে আমেরিকা চায় না যে উনি আসুক, তাহলে সেটাও আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আমরা আমেরিকা যে চায় না সেটা আমরা কিভাবে বুঝবো? এখন সব কিছুর উপরে হচ্ছে আপনাকে কে চাচ্ছে না না চাচ্ছে সেটা বিষয় নাই। আপনি একজন জননেতা, আপনাকে দেশে আসতে হবে, আপনার দেশে আসছেন, আপনি অন্য দেশে যাচ্ছেন না, তো আপনি বুক ফুলিয়ে আসবেন এখানে। আপনার নিরাপত্তা কোথায় সংকট আছে সেটা নিয়ে কথা বলেন। আজকে আপনাদের টেলিভিশনে আমি দেখেছি যে প্রধানমন্ত্রী, আপনাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি স্ট্যাটাস দেওয়া হয়েছে, উনি এসএসএফ পাবেন। আমি মনে করি তারেক জিয়া কেন এসএসএফ পাবেন না? ওনার যদি লাইফ থ্রেট সেরকম থাকে, আমাদের এখানে আপনি যদি খেয়াল করেন ইয়েতে যাওয়া হয়েছিল, গোপালগঞ্জে গিয়েছিল কয়েকজন নেতা, তাদের লাইফ থ্রেট দেখা দিয়েছে আর্মির বহরে, আর্মির সে কি জানি এগুলোকে বলে, ওগুলোর ভিতরে ঢুকে তারা চলে এসে, এবং তারা বাংলাদেশে কোথাও কোথাও ভ্রমণ করছে, তাদেরকে সেই বিশেষ নিরাপত্তা দিয়েছে, আর্মি দিয়েছে। আমি কক্সবাজারও দেখেছি। তো তারেক জিয়া যখন যে দলটা আগামীতে ক্ষমতায় যাবে বলে চিন্তা করি আমরা, এটা আমেরিকান ইলেকশন সহ বিভিন্ন ইলেকশন আপনি দেখবেন এরকম, যখন যারা তারেক রহমানের সাথে তো প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে দেখা করে এসেছেন, সেটাও একটা বিষয়। তাহলে উনি তো আর যে সেই ব্যক্তি না, তাকে দেখা করে এসছেন। তো উনার নিরাপত্তা যখন শঙ্কিত হয়, আপনি এসএসএফ নিয়োগ করেন এখানে, আপনি ঘোষণা করেন তার এখন খালেদা জিয়ার জন্য আপনি এসএসএফ নিয়োগ করবেন, এটা ওনার কি কাজে আসতেছে? ওনার তো লাইফ থ্রেট নাই। আপনি এসএসএফটা তারেক জিয়ার জন্য নিয়োগ করেন, বলেন তারেক জিয়ার জন্য আমরা এসএসএফ নিয়োগ করছি। তারেক জিয়া এবার কি বলে আমরা দেখি, ওনার লাইফ থ্রেট কোথা থেকে এসছে। ওনার লাইফ থ্রেট যদি বাইরে থেকে আসে তাহলে সেটা তো দেশের মানুষ প্রতিরোধ করবে। আমাদের নেতা আসবে কি আসবে না সেটা আমাদের ইস্যুজ, এটা আমেরিকার ইস্যু না, এটা ভারতের ইস্যু না, এটা অন্য কোনো দেশের ইস্যু না। আমাদের নেতা আমাদের দেশে আসবে, কিন্তু আমাদের দেশে এসে তার যদি লাইফ রিস্ক হয় সে দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে। আর সেই দায়িত্ব না নেওয়ার জন্য সরকারের উচিত এসএসএফ নিয়োগ দেওয়া তার পেছনে। জি, আমার মনে হয় আনিস আলমগীর যে বিষয়টি আপনি বলেছেন যে উনি ওনার মাকে দেখতে আসবেন, গতকালও আমাদের অনুষ্ঠানে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং গতকালও আমি এটি বলেছি যে এটি আসলেই ওনার ব্যক্তিগত ব্যাপার। প্রবাসী অনেকেই তাদের পরিবারের বাবা মার মৃত্যুর সময় বা বাবা মার অসুস্থতার সময় উপস্থিত থাকতে পারেন না, এবং সেটি তাদের জীবনের বাস্তবতা, সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার এবং গোপনীয় ব্যাপার, এবং সেই গোপনীয়তা আমাদের সম্মান করা উচিত। সেটি নিয়ে আসলে কোনো বক্তব্য নেই। বক্তব্য যেটি নিয়ে সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তার সম্পর্কে এতদিন ধরে বক্তব্য আসছিল যে তিনি নভেম্বরে আসছেন, তিনি তফসিল ঘোষণার সময় আসবেন বা পরে আসবেন, কিন্তু এখন তিনি হঠাৎ করেই বলেছেন যে এই বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং তার দেশে ফিরে আসাই যদি তার একক নিয়ন্ত্রণাধীন না হয় তাহলে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যেসব সিদ্ধান্ত নেবেন সেগুলো আসলে কার নিয়ন্ত্রণাধীন থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে আমরা কথা বলছিলাম জনাব তারেক রহমানের দেশে আসার বিষয়ে। এখন পর্যন্ত যে বক্তব্যগুলো আমরা পেয়েছি বিভিন্ন পক্ষ থেকে, সেগুলো নিয়ে আমরা আজ অনুষ্ঠানের বিষয় যেটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে জামায়াতে ইসলামের আমির জনাব শফিকুর রহমান, তার একটি বক্তব্যের উপর ভিত্তি করে, এবং তিনি বলেছেন যে দিশেহারা হয়ে, হতাশ, ক্ষুব্ধ হয়ে চোরাবালিতে কেউ যদি হাঁটার চিন্তা করে তাহলে প্রয়োজনে আরেকটা 5 অগাস্ট অনুষ্ঠিত হবে। এই 5 অগাস্ট কার বিপক্ষে হবে সে বিষয়ে কি মানে উনি পরিষ্কার করেননি, এবং আমিও বুঝিনি যে এই 5 অগাস্ট আসলে কার বিপক্ষে হবে। তবে খুলনায় জামায়াতে ইসলামের সহ 8টি দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ একটি বিভাগীয় সমাবেশ হচ্ছিল এবং সেখানে তিনি এই বক্তব্য দিয়েছেন। জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে কি পরিষ্কার যে 5 অগাস্ট আসলে এখন কার বিপক্ষে 5 অগাস্টের কথা বলা হচ্ছে আবার জামায়াতে ইসলামের পক্ষ থেকে? ডক্টর ইউনূসের বিপক্ষে নাকি বিএনপির বিপক্ষে? না, দেখুন, 5 আগস্ট তো একটা মেটাফোর। এখন আমরা যেরকম রাজনীতিতে 1/11 বলি না, সেটা অন্য তারিখেও হতে পারে। 1/11 ইটসেলফ একটা টার্মে পরিণত হয়েছে, তাই না? 5 আগস্ট প্রফেসর ইউনূস কেন, আরও যে কারো বিরুদ্ধেই হতে পারে। উনি যদি নিপীড়ক হয়ে ওঠেন, উনি যদি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেন, তো আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে 5 আগস্ট কার বিরুদ্ধে হতে পারে, আমি বলি যে সকল শাসকের বিরুদ্ধে 5 আগস্ট হতে পারে। তিনি যদি এখন তো শাসক ডক্টর না, আমি সেটাই বলছি। তো এখন জামাতের আমির
কার বিরুদ্ধে 5 আগস্ট হবে, কেন হবে, সেসব ব্যাখ্যা আপনি যেটা বলছিলেন যে আপনিও পরিষ্কার না, ওনার বক্তব্য উনিও পরিষ্কার সেই সাথে ওনারা বারবারই গতকাল থেকে আবারও গণভোটের যে দাবি, যে সেটি নির্বাচনের দিন একসাথে কেন করা হচ্ছে, সেটি নিয়ে আবারও তারা বক্তব্য দিয়ে দেখুন, যাচ্ছেন। গণভোটের দাবি নিয়ে যদি 5 আগস্ট হবে বলেন, আমার মনে হয় না এরকম কিছু বলেছেন। না না, গণভোটের দাবি নিয়ে 5 আগস্টের কথা বলেন। উনি বলেছেন যে গণভোটের কথাটা গতকাল থেকেই আবার জামায়াতের বক্তব্যে বারবার করে উঠে আসছে এবং তারা বলছে, আবারও বেশ জোরালোভাবে বলছে যে ইলেকশনের দিন গণভোট হয়তো আপনি হলে সেটা গতকাল তারা থেকে মেনে নেবে না। খেয়াল করেছেন। আমি কিন্তু অনেস্টলি যদি বলি, আমি পলিটিক্যাল জামায়াতের বক্তব্যগুলি যতদূর খেয়াল করেছি, গণভোটের পর থেকে ওনারা অ্যাপারেন্টলি তাদের পজিশন থেকে একদম সরে গেছেন এরকম কখনোই মনে হয়নি। ওনারা বারবারই বলছেন, ওনারা নির্বাচন একই দিনে হওয়া নিয়ে ওনাদের আপত্তির জায়গাটা ওনারা বলছেন। সুতরাং গণভোট প্রশ্নে 5 আগস্ট আবার হবে এটা বলেছেন বলে আমার মনে হয় না। একই সঙ্গে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠের যে বয়ান, সেই বয়ানের সব কিছুতে আসলে রেসপন্স করা খুব ডিফিকাল্ট। এর অনেকগুলি কারণ আছে। এর কারণ হচ্ছে ওনারা কয়েকটি কারণে বলে থাকেন। নিজেদের সক্ষমতা প্রকাশের জন্য অনেক সময় বলেন, নিজেদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক সময় বলেন, অপোজিশনকে খানিকটা প্রেসারে ফেলতে অনেক সময় বলেন, টু সাম এক্সটেইন কখনো কখনো সরকারকে চাপে ফেলার জন্য বা সরকারের প্রতি তাদের কঠোর অবস্থান প্রকাশের জন্য বলে থাকেন। সুতরাং মাঠের বয়ানে কি বলেছেন, কেন বলেছেন, এই বিষয়ে আমার কাছে পরিষ্কার নয়। কথা বলার জন্য বলা বলে আমি সেটাও জানি না বলার জন্য ঠিক বলেছেন কিনা, বা ঠিক 5 আগস্ট আরেকটা করার উদ্দেশ্যে বলেছেন কিনা, আমার কাছে পরিষ্কার না। কিন্তু একটি বিষয়, বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সুযোগে ইলেকশন পিছিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্রের কথা বারবার বলা হচ্ছে, সেই বিষয়ে কি একটু কিছু বলবেন? হ্যাঁ, এই বিষয়টা মাঝখানে ভূমিকম্প হয়েছিল না, ওই আলাপটা তখন হয়েছিল যে ভূমিকম্পের কারণে ইলেকশন পিছিয়ে যেতে কেন, যে কোনো কিছু হলেই কেন মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে যে নির্বাচন পিছিয়ে যাচ্ছে? মানুষ আতঙ্কিত হয়ে উঠছে আমি মনে করি না। মানুষ আতঙ্কিত হয়ে উঠছে, খুব অল্প কিছু মানুষ, ঘুরে ফিরে একই মানুষ, তারাই বলছেন হ্যাঁ যে নির্বাচন হবে না। তো সরকার এখন কি করে আপনাকে মানে কি গলির মুখে মুখে দাঁড়িয়ে চিৎকার করে কসম কাটতে হবে যে ইলেকশন? সরকারের দায়িত্ব আসলে ইলেকশন হবে হবে বলাও না। সরকারের দায়িত্ব, সরকার একটা সুনির্দিষ্ট সময়কে অ্যানাউন্স করেছে, সরকার তো বলছে ইলেকশন হবে, কিন্তু তারপরেও মানুষ কেন জানি বিশ্বাস করতে পারছে না যে ইলেকশন হবে। এর অনেকগুলি কারণ আছে। এখন এই কারণ যদি আপনি যদি আমাকে সময় দিয়ে অ্যালাউ করেন আমি বলি। প্রথম কথা হচ্ছে যে কিছু মানুষ অনেক দিন থেকে বলে আসছেন ইলেকশন হবে না। তাদের অনেকেই তার অবস্থানটা হয়তো ইগোয়েস্টিক কারণে পরিবর্তন করছেন না, বলে ফেলেছি একটা ভবিষ্যৎবাণী, সেটা যেন টিকে যায়, সে অবস্থানটা ধরে রাখা। আবার রাজনৈতিক দলগুলির মধ্যে প্রার্থী ঘোষণার খানিকটা বিলম্ব ছিল যখন, তখন এইটা এক ধরনের মনোভাব ছিল। আবার রাজনৈতিক দলগুলির মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি যখন তার প্রার্থী ঘোষণা করলো খসড়া তালিকা, সেখানে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকেই বাদ পড়লেন। খুব স্বাভাবিক, বাদ পড়বেই, মানে এক এক আসনে অনেক প্রত্যাশী ছিলেন, সবাইকে মনোনয়ন দেয়া বিএনপির পক্ষেও সম্ভব নয়। সেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে দুই ধরনের ব্যাপার। একটা হচ্ছে যেহেতু বিএনপি বলেছে যে এটা খসড়া তালিকা, সেক্ষেত্রে উনি এখন পর্যন্ত তার সকল তৎপরতা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন পাওয়ার জন্য। আবার তার নেতাকর্মীদেরকে নিজেদের সঙ্গে রাখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলছেন যে এই ডেটে ইলেকশন হবে না, সুতরাং নমিনেশন আমরাই পাবো, এই নমিনেশনে চূড়ান্ত না। সুতরাং এরকম নানান পলিটিক্যাল বিষয় আছে। কিন্তু আপনি ধরেন এই জায়গাটা আপনাকে মূল্যায়ন করতে হবে খুব প্র্যাকটিক্যালি, তাই না? তাহলে নির্বাচন কমিশনের কি কি করণীয় থাকে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য এই সময়ের মধ্যে, সেই কাজগুলি নির্বাচন কমিশন করছে কিনা, সরকারের দিক থেকে কি কি করণীয় থাকে সরকার সেটা করছে কিনা, এই জায়গাগুলিতে যদি কোনো প্রকার ঘাটতি দেখে থাকেন তাহলে সেটা যদি বলেন আমি সেটার স্পষ্ট আপনাকে ব্যাখ্যা দিব কোন জায়গায় ঘাটতি, কেন ঘাটতি। না, আমি বিশ্বাস করি সরকারের এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, যে কার্যক্রম, এর কোথাও নির্বাচনের প্রস্তুতির জন্য ন্যূনতম কোনো ঘাটতি আছে বলে মনে হয় না। জনাব আনিস আলমগীর, আপনি কি এই বক্তব্যের সাথে একমত যে এই যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, এবং যেমনটি ফয়েজ আহমেদ বলছিলেন যে ভূমিকম্প হলেও আসলে মানুষ ভাবছে যে ভূমিকম্পের কারণে নির্বাচন পিছিয়ে যাবে, আমি ওনার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত। আসলে আমরাও এখন যেখানেই যাই সবাই জিজ্ঞেস করেন যে নির্বাচন কি হচ্ছে। এখানে আমি শুধু একটু কারেকশন দেই, আমি বলছি মানুষ ভাবছে না, আমি বলছি কিছু মানুষ বলছে আর কি। আচ্ছা, কিছু মানুষ বলছে। আচ্ছা, তাহলে আমার সাথে যাদের দেখা হচ্ছে অ্যাটলিস্ট তারা অনেক বেশি করে জানতে চাইছে আমার কাছে যে ভূমিকম্পের কারণে বন্ধ হয়ে যাবে, নির্বাচন হবে কি হবে না। নির্বাচন নিয়ে এই যে অনিশ্চয়তা, জনাব ফয়েজ আহমেদ বলছিলেন যে এতে করে নির্বাচন কমিশন এবং সরকারের যে ভূমিকা সেটিতে আসলে উনি কোনো কমতি দেখছেন না।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে, তাহলে আসলে এই অনিশ্চয়তাটা কেন, বা আপনি কি মনে করেন কিনা যে আসলে তাদের কোনো? আমি নির্বাচন কমিশনের দৃঢ়তা দেখি, তারা ইলেকশন করার ব্যাপারে বদ্ধপরিকর, বিশেষ করে নাসির সাহেব যেভাবে কথা বলেন। দুই চারটা সমস্যা আছে সীমানা নিয়ে বা আদার্স, আমি মনে করি যে এটা ইলেকশনের আগে আগে কমপ্লিট হয়ে যাবে। যেটা সমস্যা হচ্ছে যে মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে তারা ইনকম্পিটেন্ট মনে করে এবং তাদের আগামাথার কোনো ঠিক নেই কথাবার্তার। এই যে এটার জন্য পারবে কিনা, এরকম একটা নির্বাচন করতে যাচ্ছে, সেটা কিভাবে করবে, এই তার যে স্টেক হোল্ডার যারা আছে তারা একটার সাথে একটা মানে মারামারি অবস্থায়, এখন বাইরে মারামারি হচ্ছে, অলরেডি বহু জায়গায় হত্যাকাণ্ড ঘটছে, তারপরে হচ্ছে এরা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, সেটা আর একটা জিনিস। ইনক্লুসিভ বললে আবার অনেকের আবার গা জ্বালা পোড়া করে যে আপনি আওয়ামী লীগের আনতে চাচ্ছেন, বাট বাস্তবতা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আমাদের দরকার। এই জন্যই যে মানুষ যখন ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না তখন মনে করছে যে না, এই ইলেকশন তাহলে পিছিয়ে যাবে, এটা তাহলে আমেরিকা এখানে হাত দেবে। ওই কয়দিন আগে আবার একটা রিপোর্ট, ইনক্লুসিভ ইলেকশন বলতে কি বুঝাচ্ছেন? মানে অল পার্টি একটা ইলেকশন চাচ্ছি আমি, আচ্ছা, যেটা কথা কনসিডারিং আওয়ামী লীগ অলসো আ পার্টি, অলসো পলিটিক্যাল পার্টি, রাইট, আওয়ামী লীগ, হ্যাঁ, সবগুলোকে নিয়ে কিন্তু একটা, অনেকে তো ভাবতে পারেন যে আওয়ামী লীগকে আনলে আসলে সেই ইলেকশনে ইনক্লুসিভ হবে না, সেটিও তো ভাবতে পারেন। সেটা তাদের ভাবনা। এই যাবত আমি বলছি না তো যে তুমি এরকম ভাবছো কেন, আমি আমার ভাবনার কথা বলতেছি, যেটা আপনি যেটা জিজ্ঞেস করলেন। তো এটাতে হয় কি, সব পলিটিক্যাল পার্টি যখন একসঙ্গে পার্টিসিপেট করে একটা ইলেকশনে যাবে দেখে, তখন তাহলে ঠিক আছে ইলেকশনটা হতে যাচ্ছে। এটা যখন দেখে না, তারা নানা স্পেকুলেশনের মধ্যে যায় এবং তারা এটা ধরে নিয়েছে যে ইলেকশন একটা যদিও হয়ও, ডক্টর ইউনূস একটা ইলেকশন দেবে ফেব্রুয়ারিতে, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বেজে রয়েছে। এই পরিস্থিতিতে এই ইলেকশন কোথায় যায় কোনো ঠিক নেই। কেন্দ্র দখল থেকে শুরু করে যত কিছু হতে পারে সেটা হবে, এবং 6 মাসের মধ্যে আবার যেটা হবে সেটা হবে যারা বিরোধী দল থাকবে তারা আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে সরকারে যারা থাকবে তাদেরকে ফেলে দেবে। এবং এই যে আশঙ্কাটা, এবং এই যে সরকারে যেই যাক, সরকার মনে করে বিএনপি গেল, জামাত আর আওয়ামী লীগ মিলে সরকার বিরোধী তখন আন্দোলন করবে, জামাতই ডেকে আনবে আওয়ামী লীগকে, কিংবা জামাত যদি ক্ষমতায় যায় বিএনপি ডেকে আনবে। এই যে মানুষের মনের মধ্যে এই যে আশঙ্কাগুলো আছে, এই সবগুলো মিলিয়ে এই আশঙ্কাটা তৈরি হয়েছে। আমি যেটা আবার বলছি, ইনক্লুসিভ ইলেকশন যদি হতো তাহলে কিন্তু এটা চিন্তা হতো না যে ঠিক আছে সব পার্টি আসে। এখন যেভাবে আছে সেটা তো সরকারের দৃঢ়তা থাকতে হবে এবং রাজনৈতিক দল দুইটার দৃঢ়তা থাকতে হবে, প্রধান দুইটা রাজনৈতিক দল, বিএনপি আওয়ামী লীগের। এখানে আওয়ামী লীগ, সরি বিএনপি এবং জামাতের, আওয়ামী লীগ এখানে মাইনাস। আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না, এটা অলমোস্ট ক্লিয়ার, এটা সবাই জানে। মিরাকল কিছু না ঘটলে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করছে না, কিংবা আওয়ামী লীগের সুযোগ দিলেও তারা যেতে পারবে কিনা এই অল্প সময়ের মধ্যে, সেটাও একটা কোয়েশ্চেন আছে। তারা শুধু দাবি করতে চায় যে আমরা নির্বাচন থেকে বহিষ্কৃত হব কেন, আমরা এই নির্বাচন করব কি করব না, দ্যাটস আওয়ার রাইট। আমরা তো আমাদের সেই সময়কালগুলোতে 3বার নির্বাচন হয়েছে, আমরা তো কাউকে নিষিদ্ধ করে দিই নাই যে নির্বাচনে আসতে পারবে না। তো আমাদের সাথেও সেরকম একটা ঘটনা ঘটতে হবে, আমাদের সাথে উল্টাটা হবে কেন, সেটা তাদের দৃষ্টিকোণ থেকে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করার সুযোগ দিলেও তারা করতে পারবে না এই মুহূর্তে। ইলেকশন দ্বিদলীয়ই হবে, বিএনপি ভার্সাস জামাত, প্লাস জামাতের এ টিম, বি টিম, সি টিম যেগুলো বলেন বাকিগুলা, এরকম একটা ইলেকশন হবে। সুযোগ না দেওয়াটা এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে মানুষের মনে। এটা করে, কারণ মানুষ চায় যে একটা ঐক্যবদ্ধ সমাজ চায়। মানুষ চায় যে ডক্টর ইউনূস যে একটা সোসাইটি আমাদেরকে, তাকে যখন ক্ষমতায় বসিয়েছিল, মানুষ চেয়েছিল যে এমন একটা সোসাইটি আমরা চাই, সামনে এগিয়ে যাব। এখানে আপনি বারবার বলবেন যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ না, আওয়ামী লীগেই, এই হাসিনা নয়, এই অমুক নয়, বা যারা অভিযুক্ত হবে, যারা অ্যাট্রোসিটিতে জড়িত ছিল বলে অভিযোগ, রিফাইন না, আমি বলবো যে দল তো আছেই, দল তো একটা দল, দলের যারা অপরাধ করেছে তাদেরকে সাজা দিয়ে অন্যদের দল থাকবে। জনাব নীলুফার মনি, আপনার কি মনে হয় যে একটি বিষয় জনাব আনিস আলমগীর এনেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিতে পারার যে বিষয়টি, সেটিও মানুষের মনে যে ইলেকশন নিয়ে এক ধরনের যে অনিশ্চয়তা, সেটিতে কন্ট্রিবিউট করছে, আপনি কি তাই মনে করেন? আমি এটা পুরোপুরি তা মনে করি না, কিন্তু আমি এইখানে আমার যেটা সমস্যাটা সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো সরকার চাপে পড়ে। সরকার কিন্তু নিষিদ্ধ করার 2 দিন আগেও বলছে যে সিস্টেম অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। সরকার পরে তার বাহিনী দিয়ে, তার কিংস পার্টি দিয়ে আন্দোলন করিয়ে সরকার এটা করলো। এটা বোঝা গেল এইভাবে যে ওদেরকে 144 ধারা ভঙ্গ করে ওদের মঞ্চ করতে দেওয়া হলো, ওদের উপর ঠান্ডা পানির আস্তরণ দেওয়া হলো, গরমের মধ্যে বিভিন্ন সুবিধা দেওয়া হলো, এবং সরকার ঘোষণা দিয়ে দিল
অনেক দলই কিন্তু নামে নেয়, ইভেন বিএনপিও নামে নেয়, তো দিয়ে দিল। সেটা সরকার কিন্তু ক্লিয়ার করতে পারলো না। দেশে একবার বললো নিষিদ্ধ, বিদেশে গিয়ে বললো স্থগিত। যখন প্রথমে নিষিদ্ধ বললো, তারপরে যখন চেপে ধরলো বিদেশি সাংবাদিকরা, তখন বললো স্থগিত। এখন স্থগিত নিষিদ্ধ এগুলো কিন্তু হরেক রকম কাহিনী, এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে এখন যারা বলছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সাথে 14 দল যারা ছিল তারা প্রত্যেকে নিষিদ্ধ চাই, তখন কিন্তু বলে নাই। এই 14 দলের মধ্যে জাতীয় পার্টি একটা বড় দল। জাতীয় পার্টি কিন্তু জামাতের মতোই বা তার চেয়ে বেশি সংসদ সদস্য পদ পেয়েছে এবং নিজেদেরকে বহু বছর ধরে রেখেছে। এখনও জাতীয় পার্টির একটা আলাদা ভোট আছে। তো জাতীয় পার্টিকে আপনি কিন্তু নিষিদ্ধ করেন নাই। যেহেতু আপনি নিষিদ্ধ করেন নাই আপনি নির্বাহী আদেশে, তো জাতীয় পার্টি তো ভোটে চাইতেই পারে যে হ্যাঁ আমি নিষিদ্ধ না, আমার উপর কোনো এম্বার্গো নাই, তাহলে আমি কেন নির্বাচন করব না, আমি নির্বাচনমুখী রাজনৈতিক দল, আমি কেন করব না। তো জাতীয় পার্টি করলো, বাকি ওই 14 দলের আরও 12 দল তারা কোন দোষ করলো? তারা বলবে আমরা করব। এখন আপনার এনসিপি সহ জামাত তারা কিন্তু বলছে ওরাও ইলেকশন করতে পারবে না। তাহলে তো এই ইলেকশনটা ইনক্লুসিভ হবে না। সেটা ওই কেউ যদি ইন্টারন্যাশনালি ন্যাশনালি কেউ যদি বলে আঙ্গুল তুলে, প্রমাণ তো পরে হবে। যদি বলে যে আওয়ামী লীগের মতো নির্বাচন হয়েছে, নির্বাচনটা ইনক্লুসিভ হবে। হ্যাঁ, বিএনপির মতে কি করলে নির্বাচন? আমরা মনে করি যে আমরা মনে করি আইনের গতিতে চলবে, শাস্তির গতিতে হবে। বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন আমরা প্রতিশোধ চাই না, আমরা শাস্তি চাই, আমাদের উপর যা হয়েছে তার বিচার চাই। বিচার চাওয়া আর প্রতিশোধ চাওয়া কিন্তু আলাদা জিনিস। আমি তোমার বাড়ি ঘুঘু চড়াবো, এটা হলো প্রতিশোধ, যে তুমি আমাকে ভালো থাকতে দাও নাই। আর তুমি আমাকে যা করছো, এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিছো, এটার জন্য আমি তোমার শাস্তি চাই, এটা হলো আলাদা জিনিস। তো এই জায়গাটায় আমাদের কথা হচ্ছে বিচারের জায়গায় চলবে, নির্বাচনের জায়গায় চলবে। নির্বাচন যদি, আমরা তো এত ছোট দল না, আমরা প্রতিযোগিতা করতে পছন্দ করি। হ্যাঁ, তো প্রতিযোগিতা করতে গেলে সব দল আসুক, তারা তাদের মতো নির্বাচন। আমার কথা হলো যে আওয়ামী লীগদের নামে মামলা আছে তারা তো অটোমেটিকলি আসতে পারবে না। তাহলে আপনি থাকলো কারা? যদি আওয়ামী লীগের বিকল্প কোনো প্রার্থী থাকে তাহলেই তো দিবে, নইলে তো দিবে না। আপনার বক্তব্য পরিষ্কার। আমরা বিরতির পরে আপনার কাছে আবার ফিরে আসবো। দর্শক, আরও একটা বিরতিতে যাচ্ছি আমরা, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে ফিরতে চাই। বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, এখন আবার সেই প্রসঙ্গেই ফিরতে চাই। আজ আপনি একটি খবর দেখেছেন নিশ্চয়ই, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তিনি বলেছেন যে তারেক রহমান এখনও ভোটার হননি, ভোটার তালিকায় নাম না থাকলে কি নির্বাচনে প্রার্থী হওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। তিনি বলেছেন যে যদি নির্বাচন কমিশন চায় তাহলে তিনি দেশে আসার পরে ভোটার তালিকায় তার নাম উঠতে পারবে এবং তখন তিনি প্রার্থী হতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি জানতেন যে তারেক রহমান যে ভোটার নন বা তার এখন ভোটার তালিকায় নাম নেই, বা তার এই দেশে আসার বিষয়ে যে ধোঁয়াশাগুলো, এই বিষয়গুলোকে আসলে বিএনপির নেতারা জানতো? গতকাল মাহমুদুর রহমান মান্না আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং তিনি বলছিলেন এই প্রশ্নের উত্তরে যে খুব সম্ভবত ওনার ধারণা যে জনাব তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা ছাড়া আর কেউ হয়তো এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। দেখেন, আমরা জানি না এটা সত্যি যে ভোটার হয়েছেন কিনা, তবে হিসাব করলে তো মনেই হয় যে ভোটার হওয়া না হওয়া, যখন থেকে এই ভোটার আপনার 1/11 পরে যে সরকারটা আসলো তখন থেকেই কিন্তু এই ভোটার লিস্টগুলো করা হচ্ছিল ফার্স্ট। তো তখন তো উনি জেলখানায় ছিলেন না, জেলখানায় ছিলেন, জেল থেকে বের হয়ে তো উনি চলে গেলেন জেলখানা থেকে, পুঁজি হাসপাতাল থেকে ওনাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো। সো উনি ভোটার হয়ে যেতে পারেন নাই। আর বিদেশে তো এই সিস্টেমটা নাই। যদি ওই হিসাব করা হয়, যেহেতু আমাদের হিসাব করার প্রয়োজন মনে হয় না, আমরা মনে করেছি ইতিমধ্যেই উনি চলে আসবেন, আসলে ভোটার হওয়াটা তো আসলে সময়ের ব্যাপার। তো সেই হিসাব করলে উনি ভোটার হন নাই। তো এখন যেহেতু জানা গেল, ইসি যখন এই কথাটা বলেছেন এবং উনি আসলে কিভাবে, আমার যতদূর ধারণা যে ভোটার না হলে ইলেকশন হয়তো করা যায় না, ভোটার থাকতে হবে। বাংলাদেশের যে প্রান্তেই, যে কোনো জায়গা থেকে ইলেকশন করা যাবে, যে প্রান্তেরই ভোটার হোক না কেন, ভোটার লিস্টে তার নাম থাকতে হবে, এটা আমার মনে হয়। তবে উনাদের মতো ভিআইপিদের জন্য তো একটা স্পেশাল সময় সরকার বরাদ্দ করবেই। জনাব ফয়েজ আহমেদ, এই ভিআইপি প্রসঙ্গ নিয়ে একটু যদি বলি, যে এইমাত্র আমরা খবর জেনেছি, আপনিও দেখছিলেন, বলা হচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই অনুযায়ী বেগম খালেদা জিয়া ভিআইপি মর্যাদা পেয়েছেন। তার মানে হচ্ছে যে তিনি এখন থেকে এসএসএফ এর নিরাপত্তা পাবেন। ওকে, আমি আপনার এই প্রসঙ্গের আগে আপনার যে প্রশ্নটা বলে একটু ক্লারিফাই করে দিই। এটা ইলেকশনের যে বা আমাদের যে ভোটার আইন, ভোটার তালিকায় নিবন্ধনের যে আইন, সেই আইন অনুযায়ী একটা পার্টিকুলার সময় থাকে ইলেকশনের তফসিল ঘোষণার আগে, সেখানে
তো এরপরেও ইলেকশন কমিশন অ্যাপ্রুভ করলে কমিশন ভোটার করতে পারে, তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া জনাব তারেক রহমান পড়বেন, আমি যতদূর আইন বুঝি। সুতরাং ওনার ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো বড় সংকট তৈরি হবে না। এটা একটা বিষয়, মানে ভিআইপি বা বিশেষ কোনো সুবিধা ওনাকে জন্য দিতে হবে না। নরমালি উনি নরমালি পারবেন। সেটি নির্বাচন কমিশন সচিবই বলেছেন যে যদি উনি আবেদন করেন তাহলে নির্বাচন কমিশন সেটি করতে পারবে, ব্যবস্থা করতে এটা পারবে। কমিশনের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এই আর কি, এটা জটিল কিছু না। আর আপনি বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এটির তাৎপর্যটা খুব সংক্ষেপে যদি জানান। প্রথম কথা আমি বলি, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা অফিসিয়ালি এখনো আমরা জানি না, এক। দুই নম্বর হচ্ছে তাৎপর্যের বিষয়ে আপা বলছিলেন, ভাই বলছিলেন, ওনারা একটু ভুলভাবে ব্যাখ্যা করছেন, এটার বিশাল তাৎপর্য রয়েছে। যিনি এখন ওনার শারীরিক যে অবস্থায়, সেই অবস্থায় ওনার ঠিক কি হবে না হবে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করাটা আমি মনে করি উচিত না। বাট আমাদেরকে রাষ্ট্র হিসেবে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা পরবর্তী প্রস্তুতির জন্যই যা যা প্রয়োজন সরকার তা করছে। জি, জনাব আনিস আলমগীর, একেবারে শেষ কথা, আমাদের শেষ করতে হবে। কোনটা নিয়ে বলবো? জি, এই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা এবং না ফেরা নিয়ে যে অনিশ্চয়তা, সেটি নিয়ে আমি মনে করি যে আমি প্রথমে যেটা বলেছি, দেশে ফেরা নির্ভর করছে ওনার উপর। উনি একজন রাজনৈতিক নেতা, সেটি সম্পূর্ণই ওনার উপর নির্ভর করছে, কিন্তু সেটি নিয়ে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, সেটি রাজনৈতিক সংকট আমি যদি মনে করি যে সেটা আমার জনগণকে জানাবো, আমি এই সংকটের জন্য আসতে পারছি না। যদি সেটা রাজনৈতিক হয়, আর ব্যক্তিগত পারিবারিক হলে কি সেটি কাটবে মনে করছেন? ব্যক্তিগত যদি হয়, পারিবারিক হয়, সেখানে আমার মাথা ব্যথা নাই। কিন্তু এটা যদি রাষ্ট্রীয় হয়, বৈদেশিক হয়, এটা আমার জনগণের জানার অধিকার আছে। আপনি আমাদের নেতা হবেন। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল রাত 11টায় আবারও কথা হবে নতুন বিষয় নিয়ে।